তাহলে 7 8 6 7 8 দ্বারা বিভাজ্য সংখ্যাটি এদের লসাগু দ্বারাও বিভাজ্য। সুতরাং লসাগু করে 6 7 8, 2 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 7 এর ভাগ যায় না 4। এখন দেখি আর ভাগ যায় না। সুতরাং লসাগু সমান 2 গুণ 3 গুণ 4 গুণ 7। আগেগুলো মুছে ফেলে সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। এখানে যে 2 ছিল, এই 2 এর 2, এখানে 4 ছিল, 4 সমান 2 গুণ 2, 3 এর 3, 7 এর 7। প্রাপ্ত গুণনীয়ক থেকে দেখা যায়, প্রাপ্ত গুণনীয়ক থেকে দেখা যায় 2 3 7 জোড়াবিহীন সংখ্যা। প্রাপ্ত গুণনীয়ক থেকে দেখা যায় 2 3 7 জোড়াবিহীন সংখ্যা। সুতরাং 2 গুণ 3 গুণ 7, 3 7 21, 21 দুগুণে 42, 42 দ্বারা গুণ করলে, সুতরাং 42 দ্বারা গুণ করলে শূন্য থেকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে 42 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। কেউ যদি না বুঝে থাকো তাহলে ফোন দিতে পারো। কারো যদি বুঝতে সমস্যা হয় ফোন দিতে পারো। আর অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো, অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো।
তোমাদের জন্য আরেকবার জানাই রাখি, আমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিন রশিদ। শাহিন রশিদ লিখে সার্চ দিলে আমার চ্যানেল পাওয়া যাবে, তো সেখান থেকে ওটা দেখতে পারবা। অবশ্যই ইউটিউবে ঢুকলে আগে সাবস্ক্রাইব করবা, তারপরে দেখবা। এবং যদি কেউ ক্লাস মিস করো পরবর্তীতে এটা ইউটিউব থেকে দেখে নিতে পারবা। তো আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীতে কি বলছে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে এদেরকে বর্গাকারে সাজানো যাবে। গ নম্বর লিখ, খ নং হতে পাই, খ নং হতে পাই লসাগু সমান 2 গুণ 3 গুণ 4 গুণ 7। খ নং হতে পাই লসাগু 2 গুণ 3 গুণ 4 গুণ 7। মনে হচ্ছে নিশ্চয়ই সবার। তাহলে হ্যাঁ জানি আমি। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 6 24। এবার 24 কে 7 দিয়ে গুণ করো, 4 7 28 এর 8, 8 থেকে 2, 7 দুগুণে 14 আর 2 16। এখন যেহেতু বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, তাহলে সৈন্য সংখ্যা যদি যোগ দিতে হয় তাহলে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, প্রথমে এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। 1 1 1, তাকে 68, 1 আর দ্বিগুণ হচ্ছে 2, 2 যদি আমরা 3 বার দেই, 3 3 9, 3 দুগুণে 6, বেশি হয়ে যায়, 2 বার যাবে, 2 বার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আছে 8 হবে 4 হলে, 4 আছে 6 হলো 2 হলে। এরপর আমরা একটা নোট লিখছিলাম, যদি কিছু শূন্য যোগ করা হয়, যদি কিছু শূন্য যোগ করা হয় তবে বর্গমূল হবে কমপক্ষে 12 যোগ 1 সমান সমান 13। এই যে বর্গমূল হচ্ছে 12, এর সাথে 1 যোগ হবে, 12 যোগ 1 সমান 13। সুতরাং 13 এর পূর্ণবর্গ সংখ্যা, 13 এর পূর্ণবর্গ সংখ্যা 13 গুণ 13 সমান সমান 1
169 আমরা উপরে লিখে এ পর্যন্ত হয়ে গেলে তারপর লাইনটা উপরে লিখি। সুতরাং 0 যোগ করতে হবে, 0 যোগ করতে হবে 169 বিয়োগ এটা আগে ছিল 168, এটা বাদ দিব, এত জন সমান সমান 1 জন। এটা হচ্ছে, যদি কারো বুঝতে সমস্যা হয় নিচে রিংটোন আছে, ফোন দাও। যাই হোক, মোটামুটি অধ্যায় শেষ করলাম অনেক কষ্টের পর। অনেকগুলা ক্লাস হ্যারাসমেন্ট হইলাম নেটের সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ আজকে নেট ভালো আছে, মোটামুটি এই পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। আশা করি ইনশাল্লাহ ডিস্টার্ব হবে না। আচ্ছা, আমরা 16 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা দেখি। 16 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা যদি কারো সমস্যা হয় বলো, সমস্যা না থাকলে ওকে লেখো। 16 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা সমস্যা না থাকলে ওকে লেখো, সমস্যা থাকলে বলো। সমস্যা থাকলে করে দেবো, সমস্যা না থাকলে সামনে আগাবো। তাড়াতাড়ি। সাদিয়া পারবে। বন্যাও পারবা। ইমরানও পারবে, মার্জিয়াও পারবে, আবু হুরায়রা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আসলে সবাই পারবা। অঙ্কটা বহুবার করা হয়েছে, এটা। চোদ্দ পৃষ্ঠার সৃজনশীলটা দেখো। 14 পৃষ্ঠার সৃজনশীল, 14 পৃষ্ঠার সৃজনশীল কেউ যদি না পারো তো না লেখো, পারলে ওকে লেখো। 14 পৃষ্ঠার সৃজনশীল পারলে ওকে লেখো, না পারলে না লেখো। দ্রুত।
মাশাআল্লাহ, অনেকে ওকে লিখছো, তার মানে এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ। কিছু বিশেষ প্রয়োজনীয় কথা, আমি এখান থেকে তোমাদের ক্লাস করাচ্ছি, এখান থেকে রাস্তাও দেখা যাচ্ছে। তো রাস্তার দিকে তাকাইলে যেটা দেখা যায় যে এখানে মনে হয় যে সারা বাংলাদেশ লকডাউন, দুনিয়া এলাকা লকডাউন। তোমরা হয়তো শুনছো আমার কোচিং সেন্টারের পাশে কর্নার যে বাসাটা, কোচিং সেন্টারে ঢুকতে ডান পাশে একেবারে কর্নারে যে বাসাটা হাবিব বিলাস, সেখানে একজন লোক করোনা ভাইরাসে মারা গেছে গত পরশুদিন। ওই এলাকাটা পুরো লকডাউন আছে, ওই রাস্তাটা সম্পূর্ণ লকডাউন করা আছে। তো এখানে আমি এখান থেকে যে রাস্তাগুলো দেখতেছি, এই রাস্তার ভিতরে মানুষ যেভাবে হাঁটাহাঁটি করতেছে, মনে হয় যে করোনা ভাইরাস বাংলাদেশ থেকে চলে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের জন্য অশনি সংকেত, করোনা ভাইরাস আবার মহামারী আকারে আমাদের ঘরে ঘরে ছড়ায় পড়বে। তাই তোমরা তোমাদের বাসার সবাইকে না করবা যেন রাস্তায় না বের হয়, একেবারে নিতান্ত যে এটা জিনিস না আনলেই রান্না হবে না, খাওয়া হবে না, না খেয়ে থাকতে হবে, একেবারে এমন পরিস্থিতি হইলে হয়তো বাহিরে যাওয়া যাবে। এছাড়া সবাইকে, তোমাদের ভাই, বাবা, আত্মীয় স্বজন যারাই বাসায় আছে সবাইকে না করবা বাসার বাহিরে যাইতে, তোমরা নিজ উদ্যোগে না করবা। ঠিক আছে? কেউ যেন শখের বসে ওই চা খাইতে, বিড়ি খাইতে, ঘোরার জন্য কেউ যেন রাস্তায় না যায়, সাবধান। বা রাস্তার কি অবস্থা একটু দেখে আসি, রাস্তায় আর্মি আছে কিনা দেখে আসি, পুলিশ আছে কিনা দেখে আসছি, এই টেন্ডেন্সি থেকেও যেন কেউ রাস্তায় না বের হয়। সবাই ঘরে থাকবা, ভালো থাকবা। আর যদি বিকেলে কেউ ছাদে ওঠো, অনেকেরই দেখি বিকালে ছাদে উঠতে, বিকালে যদি ছাদে ওঠো তাহলেও দূরে দূরে থাকবা। ছাদে উঠলেও দূরে দূরে থাকবা, একসাথে দাঁড়ায় কেউ কথা বলবা না, দূরে দূরে দাঁড়ায় কথা বলবা। হ্যাঁ, সামাজিক দূরত্ব যেটাকে বলে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যদিও বাংলাদেশের অবস্থা আসলে খুব একটা খারাপ, ভয়াবহ না, কিন্তু যদি আমরা সচেতন না হই তাহলে এটা ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে। যেমন আমেরিকা দেখছো, জার্মানিতে দেখছো, ইটালিতে দেখছো যে সেখানে কি ভয়াবহ অবস্থা ছিল, হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ। তো সেখানে আল্লাহর রহমতে আমরা এখনো ভালো আছি, ওইভাবে আমাদের দেশে মহামারী ছড়ায় নাই, তবে সামাজিকভাবে কিন্তু আমরা ভালো নাই। এখন ঘরে ঘরে কিন্তু করোনা ভাইরাস, আমরা জানি না কার শরীরে করোনা ভাইরাস আছে, কি অবস্থায় আছে। তবে এটা ধরা পড়ে না যদি আমরা শারীরিকভাবে স্ট্রং হই, শক্তিশালী হই, তাহলে করোনা ভাইরাস আমাদেরকে প্রতিহত করতে পারে না। এই জন্য হয়তো আমাদের ভিতরে থাকলেও সেটা ধরা পড়ে না, ওটা এমনিতে নিস্তেজ হয়ে একসময় মারা যায়। আর যারা এটাকে প্রতিরোধ করতে পারে না, যাদের শরীরে প্রোটেকশন ক্ষমতা কম, তারাই এই করোনা ভাইরাস তখন লক্ষণগুলো দেখা দেয় এবং পরবর্তীতে তারা আইসোলেশনে যাইতে বাধ্য হয়। তো এই জন্য আসলে যে আমরা ভালো আছি, সুস্থ আছি তা কিন্তু না। করোনা ভাইরাস যেমন ছোঁয়াচে রোগ, তেমনি এটা বাতাসেও ছড়ায়। অতএব আমরা সবাই ভালো থাকার জন্য, নিজেরা তো বাইরে যাবই না, অন্যান্য ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিরুৎসাহিত করবো। যে বললাম একেবারে নিতান্তই না, এমন কিছু হইলে হয়তো যাবে, এছাড়া কেউ যেন বাইরে না যায়। তাহলে আসো আমরা আজকে নতুন অধ্যায় শুরু করি, হাতে এখনো প্রচুর সময় আছে। আমরা নতুন অধ্যায়ে চলে যাই। 2.3 নাকি না, আমরা অধ্যায় 3 কিছুটা করে রাখছিলাম, তৃতীয় অধ্যায় কিছু করে রাখছিলাম 14 পর্যন্ত, 48 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় 48 পৃষ্ঠা 14 পর্যন্ত করে রাখছিলাম। আসো আমরা আজকে 15 থেকে শুরু করে এই অধ্যায়টা শেষ করি। যেহেতু এই অধ্যায়টা অর্ধেক করছি, এই অধ্যায়টা শেষ করি, এরপরে বাকি অধ্যায় আবার হাত দেব। হ্যাঁ, আর আমাদের কিন্তু আসলে স্কুল খোলার সম্ভাবনা আপাতত একেবারেই নাই।
ঈদের অনেক পরে স্কুল খুলবে, ঈদের পরে। আর কোচিং সরকার খুলতে দিবে কিনা সন্দেহ আছে। অতএব আমরা কোনো সিস্টেম খুঁজে বের করবো কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া যায়, বাসায় বসে কিভাবে পরীক্ষা দিতে পারো সেটার ব্যাপারেও চিন্তা ভাবনা করতেছি। দাঁড়াও, কিভাবে একটা সিস্টেম বের করা যায় পরীক্ষা নেওয়ার, যাতে তোমরা বাসায় বসে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, আমরা তৃতীয় অধ্যায় শুরু করি। পনেরো নম্বর তৃতীয় অধ্যায়, অধ্যায় 3। পনেরো নম্বর অধ্যায় 3, 15 নম্বর। জোসেফ এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। জোসেফ এক খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে। এক খণ্ড জমিতে আলু চাষ করে, এক খণ্ড জমিতে আলু চাষ করে এক খণ্ড জমিতে আলু চাষ করে 500 কেজি 700 গ্রাম। তাহলে এক খণ্ড জমিতে যদি 500 কেজি 700 গ্রাম আলু চাষ করে আলু উৎপন্ন হয়, তাহলে 11 খণ্ড জমিতে আলু চাষ করে 11 খণ্ড জমিতে, এক খণ্ড জমিতে যদি এত হয় তাহলে 11 খণ্ড জমিতে আরো বেশি হবে। গুণ না ভাগ? নিশ্চয়ই গুণ হবে। 500 কেজি 700 গ্রাম গুণ 11। এক খণ্ড জমিতে যদি এত হয় তো 11 খণ্ড জমিতে এত 11 দিয়ে গুণ করতে হবে। তো 11 খণ্ড জমিতে গুণ করতে হলে 11 দিয়ে গুণ করে আসো। প্রথমে শুধু গ্রামকে গুণ করবা, প্রথমে গুণ করবা গ্রামকে। তো গ্রামকে গুণ করলে কি হয় দেখি। 7,700 গ্রাম। 7,700 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি হয়, 1000 গ্রামে 1 কেজি। তাহলে এখানে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে হয়ে যাবে, 1000 দিয়ে ভাগ করে দেখো, এত গ্রাম। 1000 দিয়ে ভাগ করো, 7 বার যায়, থাকে 700। 700 গ্রাম অবশিষ্ট থাকে আর এটা কেজি হয়ে যায়। খেয়াল করো, কেউ যদি না বোঝো তো না বুঝলে রিং দেবা। এটাকে গুণ করলে হয় 7,700 গ্রাম। আমরা কিন্তু কখনোই 7,700 গ্রাম বলি না। যখনই 1000 গ্রামের বেশি হয়ে যায় তখন আমরা কেজিতে বলি, কেজিতে। তাহলে এটা হবে 7 কেজি 700 গ্রাম। 7 কেজি 700 গ্রাম। হ্যাঁ সামিয়া বলো। হ্যাঁ বলো। খেয়াল করো, এক খণ্ড জমিতে আলু চাষ করে 500 কেজি 700 গ্রাম। তো এক খণ্ড জমিতে যদি 500 কেজি 700 গ্রাম হয় তাহলে 11 খণ্ড জমিতে কি আরো বেশি হয় না? তাহলে 11 দিয়ে গুণ,
5 কেজি 700 গ্রাম গুণ 11, এই কথা বুঝছো না? এটা বুঝো নাই? এই কথা বুঝছো? এক খণ্ড জমিতে যদি 5 কেজি যে 500 কেজি 700 গ্রাম হয় এক খণ্ডতে, তাহলে 11 খণ্ডে আরো বেশি হয় না? 11 খণ্ডে কত হবে? হ্যাঁ, না বুঝলে বলো। আচ্ছা, এরপরে এই শুধু গ্রামকে 11 দিয়ে গুণ করছি, শুধু গ্রামকে। তাহলে এখানে আছে 7 কেজি 700 গ্রাম। এই 700 গ্রামটা লিখবো। শুধু 700 গ্রাম। বুঝলাম। হ্যালো, কে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সায়েন্সের বলছিলাম, কে? হ্যাঁ, বলো, কি খবর? হ্যাঁ, ক্লাস তো চলতেছে, আমি তো অনলাইনে ক্লাস নিচ্ছি তো। আসছো না? আচ্ছা, তুমি আবার বের হয়ে আবার ঢুকো দি। এর আগে ঢুকছিল না? এর আগে ক্লাস করছো? হ্যাঁ, তাহলে ঢুকতে পারবো, দেখো। এখানে যে 700 গ্রাম রয়েছে, এই 700 গ্রাম হচ্ছে এখানে হবে 700 গ্রাম। এই যে অবশিষ্ট যেটা রয়েছে এটা এখানে লিখব, আর এটা হাতে থাকবে। এখানে 7 কেজি এটা হাতে থাকবে, তো 7 কেজি হাতে রইলো। মনে রাখো, হাতে আছে 7 কেজি। এখন এই যে 500 কেজি বাকি ছিল, 500 কেজি, 500 কেজি, এটার আবার 11 দিয়ে গুণ করো। 5 11 55 00, সাথে তাহলে এত কেজি হলো। আর হাতে আছে 7 কেজি, হাতে আছে 7 কেজি। তাহলে হচ্ছে তোমার 5507 কেজি, 5507 কেজি। তো 5507 কেজি, আমরা জানি 1000 কেজিতে 1 কুইন্টাল, 1000 কেজিতে 1 কুইন্টাল। তো 1000 কেজিতে 1 কুইন্টাল 5 বার যায় 5000, থাকে 507 কেজি। আর এটা হচ্ছে কুইন্টাল।
কুইন্টাল না, মেট্রিক টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন, সরি 1 মেট্রিক টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন। 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে 1000 দ্বারা ভাগ করলাম হলো 5 মেট্রিক টন, আর অবশিষ্ট থাকে 507 কেজি। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 মেট্রিক টন 507 কেজি। 5 মেট্রিক টন 507 কেজি, এই হচ্ছে আমাদের উত্তর। 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। কারো বুঝতে সমস্যা হলে কল দাও। হ্যাঁ, পাইছো? আমার লাইভ পাও না? ওই যে এস এম শাহিন, মাই পেজ এস এম শাহিন পাইছো? তুমি তো এর আগে ঢুকছো লাইভে, তোমার তো জানাই সব কিছু। তাহলে কোনো কারণে নেটে প্রবলেম হচ্ছে, তোমার নেটে কোনো কারণে প্রবলেম হচ্ছে। আচ্ছা শোনো, যদি কোনো কারণে ঢুকতে নাই পারো, হ্যাঁ, তাহলে ইউটিউবে শাহিন রশিদ লেখা, কালকে পাইবা, আজকে তো পাবো না, কালকে পাবা শাহিন রশিদ। ইউটিউবে শাহিন রশিদে ঢুকলে আজকে ক্লাসটা কালকে দেখতে পারবা। হ্যাঁ, আজকে 3 অনুশীলনী করাচ্ছে, ওই 1.2 শেষ করছি, শেষ করে 3 অনুশীলনী শুরু করছি। আচ্ছা, তারপর আরেকবার চেষ্টা করে দেখো, এখনো তো ক্লাস বাকি আছে আরো 15-20 মিনিট, ট্রাই করে দেখো পারো কিনা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাসফিয়া লাইনে ঢুকতে পারতেছে না। এই তো চলে আসছে। তাহলে 1 খন্ড জমিতে আলু উৎপাদন এত কেজি এত গ্রাম, 11 খন্ড জমিতে এত গুণ এত, 11 দিয়ে গুণ করে আমরা এটা পাইলাম। আসলে আমরা পরেরটা চলে যাই। 16 নাম্বার। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। আচ্ছা, এখন যে জয়েন করছো ভোট দাও, ভোট দিয়ে রাখো। হ্যাঁ ঠিক আছে। পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়? 16 একর জমিতে 16 একর জমিতে ধান হয়, 16 একর জমিতে ধান হয় 28 মেট্রিক টন। 16 একর জমিতে ধান হয় 28 মেট্রিক টন। এখন বলছে প্রতি একর জমিতে,
16 একর জমিতে ধান হয় 28 মেট্রিক টন, তাহলে 1 একর জমিতে ধান হয়, কি মনে হয় 1 একর জমিতে ধান বেশি হবে না কম হবে? 1 একর জমিতে ধান কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে, উপরে 28 নিচে 16 মেট্রিক টন। কাটাকাটি করে 4 4 16, 4 7 28, নিচে 4 উপরে 7 মেট্রিক টন। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ কম হবে, গুড। যেহেতু কম হবে সেহেতু ভাগ হয়, ভাগ করলে কত হয়? 28 এর 7। এখন এই জায়গাটা খেয়াল করবা খুব ভালো করে, এইরকম থাকবে না। 4 দিয়ে ভাগ করতে হবে 7 মেট্রিক টনকে, 7 মেট্রিক টনকে 4 দিয়ে ভাগ করতে হবে। 7 মেট্রিক টনকে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4 থাকে 3 মেট্রিক টন, আর ভাগফল হচ্ছে 1 মেট্রিক টন। তো সবাই ভালো করে খেয়াল করো, 4 দিয়ে 7 এর ভাগ করলে 4 7 এর ভিতরে একবার যায়, যেহেতু এটা মেট্রিক টনকে ভাগ করছি ভাগফল হবে মেট্রিক টন, আবার যেহেতু এটা মেট্রিক টনকে ভাগ করছি অবশিষ্ট হচ্ছে মেট্রিক টন, অবশিষ্ট হবে মেট্রিক টন। এখন 3 মেট্রিক টন অবশিষ্ট থাকে, 3 মেট্রিক টন অবশিষ্ট থাকে। আমরা জানি 1 মেট্রিক টনে 1000 কেজি, 1 মেট্রিক টনে 1000 কেজি, 1 মেট্রিক টনে হচ্ছে 1000 কেজি। 1 মেট্রিক টনে যদি 1000 কেজি হয় তাহলে 3 মেট্রিক টনে 3000 কেজি। 1 মেট্রিক টনে 1000 কেজি, তাহলে 1000 টা গুণ করলে 3 মেট্রিক টনে 3000 কেজি। এখন এটার আবার 4 দিয়ে ভাগ দাও, এই যে নিচে 4 দিয়ে সব ভাগ দিতে হবে, সবগুলোরে 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 সাথে 28 থাকে 2 0, 4 5 20, একটা শূন্য বাকি থাকে, এটা এখানে চলে আসবে এত কেজি। তাহলে কি দাঁড়াইলো? এখানে ভাগফল হচ্ছে 1 মেট্রিক টন আর এখানে 750 কেজি। তাহলে উত্তর হচ্ছে 1 মেট্রিক টন 750 কেজি। এই হচ্ছে উত্তর। কেউ দশমিকে নিয়ে যান, এটা দশমিকে হবে না উত্তর, এটা এইভাবে করতে হবে। 1 মেট্রিক টন এত কেজি। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফোন দাও। সবাই তথ্যগুলো মুখস্থ করবা, সবাই তথ্য মুখস্থ করবা। 1000 কেজিতে 1 মেট্রিক টন, 100 কেজিতে 1 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল, 1000 কেজিতে 1 মেট্রিক টন। আচ্ছা ওঠানো। নম্বর
একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়। একটি স্টিল মিলে এক মাসে এক মাস মানে কত দিন? 30 দিন। এক মাস সমান 30 দিন। তাহলে আমরা জানি এক মাস সমান 30 দিন। মনে রাখবা, যদি সরাসরি এরকম বলে এক মাস, তাহলে সবসময় এক মাসে 30 দিন। কিন্তু অনেক সময় বলে যে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, জুন মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এভাবে যদি বলা হয় মাসের নাম বলে, তাহলে দেখতে হবে ওই মাসটা কত দিনে যায়। তখন এক মাস সমান ওইভাবে লিখতে হবে 28 দিন, 31 দিন, 30 দিন। যেই মাস 31 দিনে যায় ওই মাস 31 দিন লিখতে হবে, যেই মাস 28 দিনে যায় ওই মাস 28 দিনে লিখতে হবে। এগুলো খেয়াল রাখবা। আর যদি শুধু মাস বলে, তাহলে সবসময় এক মাস সমান 30 দিন। তাহলে এক মাসে 20,000 মেট্রিক টন রড উৎপন্ন হয়। তিরিশ দিনে রড তৈরি হয়। 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। সুতরাং একদিনে রড তৈরি হয় 30 উপরে 20,000 মেট্রিক টন। সে আগের মতোই কথা, 30 দিনে তৈরি হয় 20,000। 30 দিনে 20,000 হলে একদিনে নিশ্চয়ই কম হয়। 30 দিনে 20,000 মেট্রিক টন রড তৈরি হলে একদিনে অবশ্যই কম রড তৈরি হয়। এই জন্য এটা কি হবে? ভাগ হবে। শূন্যের সাথে শূন্য কাটা, নিচে থাকে 3, উপরে থাকে 2,000 মেট্রিক টন। নিচে 3, উপরে 2,000 মেট্রিক টন। আচ্ছা, আমরা আগের মতোই ভাগ করি। 3 যা ভাগ করব 2,000 কে, 2,000 মেট্রিক টন। 2 20-এর মধ্যে কতবার যায়? 3 6 18 থাকে 2, শূন্য কাটা নিই। 3 6 18 থাকে 2, শূন্য কাটা নিই। 3 6 18 থাকে 2। যেটা ভাগ করলাম এটা হচ্ছে মেট্রিক টন। যেটাকে ভাগ করলাম এটা হচ্ছে মেট্রিক টন। যেটা অবশিষ্ট রয়েছে এটাও মেট্রিক টন। তাহলে ভাগফল হচ্ছে 666 মেট্রিক টন। ভাগফল হচ্ছে 666 মেট্রিক টন। অবশিষ্ট হলো 2 মেট্রিক টন। তো আমরা জানি 1 মেট্রিক টনে 1000 কেজি। 1 মেট্রিক টনে 1000 কেজি। তাহলে 1 মেট্রিক টনে যদি 1000 কেজি হয়, তাহলে 2 মেট্রিক টনে কত হবে? 2000 কেজি। 2 মেট্রিক টনে 2000 কেজি। এখন আমরা এই 2000 কেজিকে 3 দিয়ে ভাগ করে আসো। তাহলে আমাদের অবশিষ্ট হলো 2000 কেজি। 2000 কেজিকে আবার 3 দিয়ে ভাগ করে 3 6 18 থাকে 2 0, 3 6 18 থাকে 2 0, 3 6 18 থাকে 2। এটা কেজি রে ভাগ করছি, ভাগফল হবে কেজি।
ভাগফল হবে কেজি, অবশিষ্ট যেটা আছে সেটাও হচ্ছে কেজি। ভাগফল হচ্ছে কেজি, অবশিষ্ট যেটা আছে সেটাও হচ্ছে কেজি। তাহলে সবে যেহেতু কেজি, তাহলে এখানে হচ্ছে 6,666 কেজি, 666 মেট্রিক টন, 666 কেজি। এখন আমাদের অবশিষ্ট আছে 2 কেজি, অবশিষ্ট আছে 2 কেজি। 1 কেজিতে 1000 গ্রাম, 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2 কেজিতে হলো 2000 গ্রাম। 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে 2 কেজিতে 2000 গ্রাম। তাহলে আবার 2000 গ্রামকে ভাগ করতে হবে 3 দিয়ে, 2000 গ্রামকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 2000 গ্রামকে 3 দিয়ে ভাগ করলে 318 থাকে 2 শূন্য, 318 থাকে 2 শূন্য, 318 থাকে 2। আসলে মেট্রিক টন, কেজি, গ্রামের মধ্যে গ্রাম সবচেয়ে ছোট, গ্রাম হচ্ছে সবচেয়ে ছোট। আর যেহেতু তোমরা এতক্ষণ ধরে ভাগ করতেছি, দেখতেছো ভাগ মিলে না, আসলে এই ভাগ কোনোদিনই মিলবে না। 3 দিয়ে ওইটারে ভাগ করে কোনোদিনই মিলানো যাবে না। এত গ্রাম, 666 সমস্ত 3-2 গ্রাম, 666 সমস্ত 666 সমস্ত 3-2 গ্রাম। এই হচ্ছে উত্তর। সুতরাং রড তৈরি হয় এত মেট্রিক টন, এত কেজি, এত গ্রাম। রড তৈরি হয় 666 মেট্রিক টন, 666 কেজি, 666 সমস্ত 3-2 গ্রাম। এটা হচ্ছে উত্তর। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামীকালকে আবার ঠিক 12টায় ক্লাস শুরু। আর যারা সময় মতো ক্লাসে পাওয়া নাই বা অনেকে ক্লাসে উপস্থিত হইতে পারো নাই, তাদের জন্য বলে রাখি যে আমার এই ক্লাসটা আগামীকালকে ইউটিউবে দেখতে পারবা। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে শাহিন রশিদ। এই শাহিন রশিদ চ্যানেলের ভিতরে দেখতে পারবা, সম্পূর্ণ ক্লাসটা ওখানে দেওয়া থাকবে। যারা আজকে মিস করছো অবশ্যই ইউটিউবে দেখে নেবা। আর ইউটিউবে ঢুকলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে হবে, সবার যেন মনে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।